আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। জৈন্তাপুরের সমস্যাটা শুধুমাত্র আইন শৃঙ্খলার বিষয় নয়, এটা একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ। আমি আগেও বলেছি, এখনও বলছি, সেখানে বসবাসরত 219 জন মানুষ, যা বেড়ে বর্তমানে 247 জন হয়েছে, সব কিছু সম্পর্কে অবগত। আমাদের কিংবা সেনাবাহিনীকে দেখলেই তারা অবচেতন হয়ে ওঠে। তারা শান্তিতে রয়েছে বলে বিবৃত দেয়। আমার টিম এতদিন যাবৎ লম্বা সময় ধরে তাদেরকে অবজারভেশনে রেখেছিল। সেখান থেকে প্রাপ্ত অনুসন্ধান বিশ্লেষণে আমি গুপ্তচর হিসেবে আমাদের ভেতর হতে কোনো একজনকে ফলো আপ করি। সরি টু সে, আমি বাধ্য হয়েছি ফলো আপ করতে। মেজর জেনারেলের মুখোপরি গম্ভীরতায় চেয়ে যায়, রুষ্ট কণ্ঠে বলে, ওকে, বাট অনেকটাই সময় লেগে গিয়েছে এই একটা ইস্যু নিয়ে। আমাদের উচিত হয়নি এতটা সময় ব্যয় করা। যেখানে আমি কাইসার সাহেবকে 1 মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছি বলেছিলাম, ইভেন প্রয়োজনীয় অস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলাম সেখানে। ব্রিগেডিয়ার জেনারেল উঠে দাঁড়ান, তার হাতে ফাইলটা উন্মুক্ত করে চোখে চশমা ঠিক করে বলেন, আমরা দুঃখিত এটা লং টাইম টেনে নেওয়ার জন্য, বাট আমাদের হাতে কোনো অপশন ছিল না। যে 3 জনের নাম বোর্ডে শোভা পাচ্ছে তাদের মূল শিকড়কে ট্যাকেল দিতে আমরা এই পর্যায়ে এনেছি। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি ইস্যু, কাসেম নামের ব্যক্তির পোস্টমর্টমের এবং ধর্ষণে মৃত্যু করা মিস রাফা নামের মেয়েটার সংযোগতা। আবার এদের সঙ্গে 3 নম্বর ব্যক্তি বাহার মিতালের ডিএনএর সংযোগতা। এই টোটাল বিষয়কে আমাদের সামনে ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল। মেজর মাহাবিদকে কৌশলে এই কেস হতে অন্য কেসে হস্তান্তর করা হয়েছিল। মেডিকেল রিপোর্টে করা হয়েছিল গরমিল। মেজর জেনারেলের কপালের শিখা জ্বলজ্বল করে ওঠে, ধারালো চোখে তাকিয়ে ক্ষুব্ধ স্বরে বলেন, আমি অবাক হচ্ছি এতটা দুর্নীতিগ্রস্ত দেখে। তবে আমি আপনাদের বিচক্ষণতা এবং চতুর্থভাবে বিশ্বাস করি এবং সুষ্ঠুতা আমার চাই। লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হক দাঁড়িয়ে পড়ে, একই সঙ্গে ক্যাপ্টেন নিশাত এবং আরাফাত দাঁড়িয়ে পড়েন। এটা সুস্থতা তখনই সম্ভব যখন আগাছা নিধন করা হবে স্যার। এটা সহজ খেলা নয়, এর মধ্যে জটিলতা ভরপুর। কাশেমের বডি পোস্টমর্টম করেছে কে? ডক্টর আনিসুল হক। উনি এই বিষয়ে অবগত? অবগত। মিস রাফার বিচার কার্যে কি আসামি ধরা পড়েছে? নো স্যার। স্যার, আমরা নির্দ্বিধায় ধরে নিতে পারি এই তরুণের মৃত্যুর জন্য যে ব্যক্তি দায়ভার তাকেই হয়তো আমরা খুঁজছি। ক্যান আই মেক এ রিকোয়েস্ট স্যার? শিওর, প্লিজ। মিস রাফার কেসটাতে যাকে দায়িত্ব দেওয়া আছে তাকে সরিয়ে দিন। এসআই আতিউর রহমানের আন্ডারে পরিচালিত এই কেস আগামী 10 বছরেও সমাধানের মুখ দেখবে না। আই এগ্রি উইথ মেজর মাহাতিব। স্যার, ডিএমপি কমিশনারের সঙ্গে আমাদের একটা বৈঠক প্রয়োজন। এই কেসগুলোর সমাধান আমাদের জন্য বিশেষ দরকারি। এই থেকে প্রাপ্ত সূত্র আমাদের জটিলতার দ্বার উন্মোচন করবে। ক্যাপ্টেন নিশাত, রেকুইনাইন বাসে থাকা মামলার নামে মামলাটির কঠোরতম জবানবন্দি নিবে। আই রিপিট, কঠোরতম। আমি প্রয়োজনীয় তথ্য চাই। মেজর জেনারেল সাহেব সবাইকে বসার নির্দেশ দিয়ে নিজের চেয়ারখানা টেনে বসে পড়েন মধ্যখানিতে। দুহাত রাউন্ড টেবিলের উপর মুষ্টিবদ্ধ রেখে বলেন, মিস রাফার, কেসটা আমি দেখছি। মেজর মাহাতিব, আপনি আপনার প্ল্যান এক্সিকিউট করুন সবার সামনে। মাহাদীপ তার সামনে থাকা ল্যাপটপটাতে দ্রুত ক্রিয়াচালন করে, অতঃপর সবার দিকে ঘুরিয়ে স্ক্রিনে 3টা পয়েন্ট হাইলাইট করে দ্রুত গলেই বলে, আমরা জৈন্তাপুরের মানুষদেরকে নিয়ে একটা সাইকোলজিক্যাল অপারেশন চালাবো। সেখানে মোট 33টি বাড়ির উপরে নাইট সার্ভিলিয়েন্স ড্রোনের ব্যবস্থা করা হবে, যাতে ইনফ্রারেড ক্যামেরায় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের গতিবিধির ওপর নজর রাখা সম্ভব হয়। ক্যাপ্টেন আরাফাত উদ্বেগমাখা কণ্ঠ বলে, বাট স্যার, সেখানে কিছু স্থানীয় নেতা রয়েছে যারা তাদেরকে ব্যাপকভাবে প্রভাবিত করে। আমরা সাইকোলজিক্যাল অপারেশন চালাবো কিভাবে? মাহদীপ ক্যাপ্টেন আরাফাতের প্রশ্নের সঙ্গে সঙ্গে নিরেট কণ্ঠে জবাব দেয়, আমরা এর জন্য একটা মিস ডিরেকশন ব্যবহার করব। একটা ছোটোখাটো অ্যান্টি মাদক ক্যাম্পেইন চালাবো, যাতে আমাদের মেইন উদ্দেশ্যটা খোলসাবৃত না হয়। মেজর জেনারেল মাথা নাড়িয়ে মাহাদীপের প্ল্যানটাতে সায় জানায়, ভারী কণ্ঠে বলেন, আগামীকাল ভোর হতে এই প্ল্যানটা বাস্তবায়ন করা নিষিদ্ধ করা হলো। আমি আশা করব এখন উপস্থিত সেনা সদস্যগণ অন্তর্ভুক্ত উৎসর্গীয় হয়ে কাজটা সম্পন্ন করবেন এবং সততার মূল্যায়ন করবেন। জাস্ট লুক এট দ্য সিচুয়েশন। আমরা কিভাবে ঝুলে আছি। আমরা প্রভাবশালীতে আক্রান্ত। নো নেভার। যত বড়ই প্রভাবশালী হোক না কেন, তার বিশ্বাসঘাতকতা সেনাবাহিনীর বুটের তলায় পিষতে হবে।
আমরা আমাদের কাজে সবসময় একাকিত্ব মনোভাব পোষণ করি। এর সঙ্গে আমি প্রয়োজনীয় নথিপত্র হাতে পাওয়ার জন্য মেজর মাহাদীপকে রিকোয়েস্ট করছি আপনি সমস্ত নথিপত্র দ্রুত সময়ের মধ্যে সিলেটে নিয়ে আসার ব্যবস্থা করুন ঢাকা হতে। আগামী 2 হতে 3 দিনের মধ্যে আমি এই সুষ্ঠু নিশ্চিন্ত করতে চাই। রজার দ্যাট স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। টুডে কনফার্মেশন অ্যাট হিয়ার। করিডোরের অগ্রপ্রান্ত মেজর মাহাদীপের সম্মুখে দাঁড়িয়ে লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হক, পিছন হতে কর্নেল রেজাউল করিম উপস্থিত হতেই দুজন সম্মানসূচক স্যালুট প্রদান করে কর্মতন সম্পূর্ণ করে। রেজাউল করিম মাহাদীপের শক্ত চাহনির দিকে তাকিয়ে বলেন, জেন্টলম্যান, নিউ প্ল্যান। নো স্যার, আগেরটাই। ওকে। লেফটেন্যান্ট কর্নেলের মাহাদীপের প্রতি ধারালো চক্ষু দেখে কর্নেল সাহেব বাঁকা হাসেন। রাশিদুল হক চলে যেতেই মাহাদীপের পিঠ চাপড়ে বলেন, এগিয়ে যাও, আমি আছি। মাহাদীপ করিডোর ছেড়ে বের হয়ে আসে। গোলক দীর্ঘশ্বাস ফেলে ফোন বের করে ধ্রুবকে গভীর কণ্ঠ ভেদ করে বলে, কালকে বাসায় গিয়ে কিছু নথিপত্র আছে, সেগুলো নিয়ে আসবি। আমার একজন পরিচিত ব্যক্তি যাবে, তার হাতে তুলে দিবি। সে ক্যান্টনমেন্ট এরিয়ায় অপেক্ষা করবে। কুঞ্জবন এক। আজ বনশ্রী হতে এসেছে অতিথিগণ। দুপুরের ভোজে আমন্ত্রিত করা হয়েছে তাদেরকে বিশেষভাবে। খের এই সময়টাতে মন বদল কিংবা হাসি খুশি রাখার জন্য মিসেস সালমা গুলনাহার বানুকে বিশেষভাবে অনুরোধ করেন দাওয়াত রক্ষা করার জন্য। সবে মিলে একটা সুন্দর মুহূর্ত কাটাবেন বলে আর্জি করাতে গুলনাহার বানু জানায়নি আর কোনো আপত্তি। বেশ কটা দিন হয়ে গেল নাতনির মুখখানা দেখতে তারও মনটা করে উঠেছে আনচান। বেলা 12টা নাগাদ উপস্থিত হন সবাই কুঞ্জবনে। বাড়ি মিষ্টি ফলমূলের পসরা সাজিয়ে এনেছেন মেয়ের শ্বশুর বাড়িতে। মিসেস সালমা এত কিছু আনা দেখে বেশ লজ্জা পান। অসন্তোষ চিত্রে বলেন, এগুলো ভীষণ অপ্রয়োজনীয়। আমি অনুরোধ করব আপনারা এসব আনবেন না বিয়ান। কেন নিজেদের মাঝে এসব কার্টেসি দেখাতে হবে? আমরা কি আপন নই? গুলনাহার বানু পান চিবুতে চিবুতে ভিতরে প্রবেশ করতে মিসেস সালমা এগিয়ে গিয়ে হাত ধরে তাকে সোফায় বসান। আরাম করে বসে গুলনাহার বানু বলেন, দেখো কথা, নাতিন বাড়ি আইতে কি খালি হাতে আসন যায় নাকি? আমাগো সময়ে মাইয়ার বাড়ি যাইতে বাপ মাগো কতটা নিয়ে যাইতে হইতো, তাও কি শাশুড়ি গো মন ভরতো, মুখ বেজার কইরা রাখতো। এটা কম হইছে, ওইটা কম হইছে, ভুলের শেষ নেই। আর তুমি কি কও মা? মিসেস শিরিন গুলনাহার বানুর পাশে এসে বসেন। অন্যদিকে গিয়া জিনিসগুলো রেখে ছোটে খেয়ার কক্ষের দিকে। মিসেস সালমা গুলনাহার বানুর কথা শুনে হেসে ফেলেন। নরম সুরে বলেন, কি বলি বলুন তো খালাম্মা? আগেকার সময়টাতে বেশিরভাগ উচ্চবিত্ত পরিবারের নিম্নবিত্ত পরিবারের মেয়েদেরকে বিয়ে দেওয়া হতো। মেয়ের বাবা মা চাইতো মেয়ে যেন একটু ভালো থাকে, ভাত মাছ খেয়ে পাচ্ছে। ওইদিকে ধনবান শ্বশুর শাশুড়ির নজর থাকতো বইমার বাপের বাড়ির দিকে। কি দিল কি দিবে নিয়ে থাকতো চিন্তার মশগুল। কম বেশি হলেই ওই তো মুখ বেচার। কথা কেনা খারাপ কওনি, তয় একেবারে তো খালি হাতেও আসন যায় না। কি কও বৌমা? রফিক ট্রেতে করে ফোর্স জুস এনে টেবিলে রেখে যায়। মিসেস শিরিন আলতো হেসে বলে, জি মা, তবে আমার বেয়াই সাহেবা হচ্ছে আলাদা ধরনের মানুষ। তাকে যত দেখি ততই মুগ্ধ হই। মুগ্ধ হলে তো একটু নিয়ম করে আসতে হয় বেআইনকে দেখতে। এই তো এখন আসা যাওয়ার সময় হয়ে আসছে, আপনি যাবেন, আমি আসব। সত্য গোসল সেরে ভেজা চুল গামছা দ্বারা খোপা বেঁধে বের হয় খেয়া। পরনে তার জারুল ফুলের কুর্তি, গামছা দ্বারা বাঁধা খোপার দুধার হতে বেরিয়েছে ছোট ছোট চুল। ত্বকের লাবণ্যতা ছড়িয়েছে চোখে লাগার মতো। মিসেস শিরিন মেয়ের রূপ দেখে মনে মনে মাশাল্লাহ বলে ওঠেন। মুগ্ধ নয়নে দেখেন মেয়েকে। তার কোলের বাচ্চা মেয়েটা এত তাড়াতাড়ি বড় হয়ে গেল কিভাবে? এই বুঝটাই সে এখনও নিজেকে দিতে পারেন না। শুকনো পাতলা মেয়েটার ওজন বেড়ে গিয়েছে অনেকটা। 6 মাসের জানিতে পেট উঁচু হয়েছে, গালে মাংসে বেড়ে কি অপরূপ লাগছে দেখতে। মাতৃত্বকালীন এই সময়টাতে হয়তো মায়েদের সৌন্দর্যতা নিজ হাতে বাড়িয়ে দেন সৃষ্টিকর্তা। অপার মহিমায় ভরিয়ে তোলেন তাদেরকে, যা ভীষণ সম্মানের, ভীষণ আদরের। কিয়া মায়ের সঙ্গে আলিঙ্গন শেষে দাদিপুর পাশে গিয়ে বসে। এক একে সবে মেতে ওঠেন খোশ গল্পে। নিজের কাছের মানুষদের একসঙ্গে কাছে পেয়ে কিয়া খুশিতে কেঁদে ফেলে। দুহাতে জড়িয়ে রাখে সবাইকে। মনে মনে সৃষ্টিকর্তার প্রতি জানাই অশেষ শুকরিয়া। মিসেস সালমা বৌমার চোখে পানি আর ঠোঁটে হাসি দেখে সার্থকতা খুঁজে পান তার এই কার্যে।
দুপুর 2টোতে খাবার টেবিলে এসে বসে সবাই। জহির সাহেবের দুপুরের দাওয়াতে যোগদান করার কথা থাকলেও দরকারি কাজে তাকে ছুটতে হয় ফরিদপুরে। অন্যদিকে মোহাম্মদ আলী খান বেয়াই সাহেব আসবেন না, এজন্য তিনিও আর অফিস ছেড়ে আসেন না। পুরুষ মানুষের ঠাঁই নেই বলতে বলতে কুঞ্জবনের কলিং বেল বেজে ওঠে। মিসেস সালমা উঠতেই কুলনার বানু তাকে বাধে দিয়ে কেয়ার দিকে ধমকে তাকিয়ে বলেন, এই মেনো ঠ্যাঙ্গা দইরা বসে আসুসকে, যা দরজা খুলে দিয়া, কুহিরা হইতাসুস দিন দিন। কেয়া প্লেটে পোলাও বাড়তে নিয়ে হাত থামিয়ে ফেলে, ছোট করে ঠোঁট বাঁকিয়ে উঠে যেতে যেতে বলে, বিদেশ যাই একবার, তারপর অবিয়াইতা কুইরা সবকিছুর হিসেব তুলবো গুলবানু। বিরক্ত মনে দরজা খুলে সে এক হাত দরজার কার্নিশ ধরে প্রসারিত করার মুহূর্তে চোখের দৃষ্টি তার সামনের দিকে পড়ে। চোখের ভুরুজোড়া সঙ্গে সঙ্গে তার বক্ররেখায় পরিণত হয়, মুখ হয়ে ওঠে আগুনের মতো গরম। দুর্বল ফোন হতে দৃষ্টি তোলে। একইভাবে সামনে দাঁড়ানো মানবীকে দেখে সেও অবাক হয়, কপাল কুঁচকে বলে, দিন দুপুরে খবিশা ডাস্টবিন থেকে উঠে এসে এখানে কি করছে? ইস, কি দুর্গন্ধ বের হয়েছে। এবারে খবিস একটা লাথি মেরে তোকে দূর করে দিব এখান থেকে। বেটা ছ্যাঁচটা, দুপুরবেলা খাবারের সময় মানুষের বাড়ি বাড়ি হাজিরা দিতে বের হয়েছিস? হ্যাঁ ক্যাকটাস, এটা আমার জানে জিগার বন্ধুর বাড়ি, মুখ সামলে কথা বলবি। কে এসেছে? মিসেস সালমা সহ সবাই উৎসুক নজরে তাকিয়ে আছে দরজার দিকে। কে একবার পিছন ঘুরে দেখে দাদিপু তার দিকে কটমট চোখে তাকিয়ে আছে। সে দৃষ্টি ফিরিয়ে আনে, গলার স্বর টেনে ধ্রুবর দিকে তাকিয়ে বলে, আন্টি একটা ফকির এসেছে, সাহায্য চাইছে। ধ্রুবর মুখ অন্ধকারে ঠেকে যায় এক লহমায়। সেই বিস্ফোরিত নেত্রে তাকায় কেয়ার দিকে। মন বলছে কাঁচা চিবিয়ে খেতে অথবা গালে বিস্ফোরণ ঘটাতে, কিন্তু ভিতরে মানুষজনে উপস্থিতি থাকাতে পায় না কিছু বলতে। মিসেস সালমা এগিয়ে আসে দরজার পানে। এ সময় তার বাসায় তো কখনো ফকির আসে না, হঠাৎ আজ কেয়ার দিকে এক নজর তাকিয়ে সে দরজার বাহিরে পানে তাকান। ধ্রুব, বাবা তুমি? এসো এসো, ভেতরে এসো। ধ্রুব থমথমে মুখে ভিতরে প্রবেশ করে। মিসেস সালমা কেয়ার দিকে তাকিয়ে বলে, ধ্রুব মাহাতিপের বন্ধু, ফকির নয়। কেয়া মুখে জোরপূর্বক হাসি টেনে ধ্রুবর দিকে তাকিয়ে বাঁকা হাসি অনুযোগের স্বর টেনে বলে, ও আচ্ছা সরি আন্টি, আমি ভেবেছি ফকির টকির হয়তো হেল্প চাইতে এসেছে। আসলে আমাদের ভার্সিটির সামনে একজন ফকিরকে ওনার মতো দেখতে, তো অবিকল চেহারা, কে জানে জমজ ভাই হয়তো। ধ্রুবর হঠাৎ আগমন উদ্দেশ্য প্রণীত। সে এসেছে মাহাদীপের নথিপত্র সংগ্রহ করে ঘড়ি ধরে 3:30টার সময় তা স্থানান্তর করে দেওয়া। ক্যান্টনমেন্ট এরিয়ায় যে স্থানে লোকটি অপেক্ষা করবে তা এখান থেকে দূরে নয় খুব একটা। ঘড়ি কাটায় বেজে চলেছে 2:30। হাতে এখনও সময় রয়েছে 1 ঘন্টার মতো। মিসেস সালমা, গুলনার বানু এবং মিসেস শিরিন মিলে তাকে অনুরোধ করতে থাকে দুপুরে খাবার খেয়ে যাওয়ার জন্য। ধ্রুব তার প্যান্টে হাত ঢুকিয়ে অনড়চিত্রে দাঁড়িয়ে থেকে নানা করতে থাকে। বিস্ফোরিত চোখে নজর তার খেয়ার দিকে। সদ্য খেতাবপ্রাপ্ত ফকির একজন পাইলট হয়ে মেনে নেওয়া অসম্ভব তার পক্ষে। সবার সামনে এভাবে অপমান না। এই মেয়েকে উপযুক্ত শিক্ষা না দিয়ে সে কোনোভাবেই দানা স্পর্শ করবে না। পেয়েছেটা কি? যা খুশি তাই। তার মতো সুদর্শন ছেলে নাকি ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকা ফকিরের যমজ ভাই। আমি না খাইয়ে তোমাকে ছাড়ছি না ধ্রুব, যাও চেয়ারে বসো। আজকাল পোলা মাইয়া গো এমন হয়েছে, খাওয়ার জন্য জোর জবরদস্তি করণ লাগে। খাওয়াটাই জুলুমের কাজ। আমার গো 2 মেয়ে নৌকো এমন দরার ছিল, তা আজকে বড় মেয়ে নোকের কি যে হয়েছে, ভাতের থালি ছাড়াইতেছেই না। কে খেতে খেতে হাত থামে আর চোখে দুর্বল দিকে তাকি বিরস মুখে বলে, মানুষকে এত তোষামত করতে হবে কেন? খেলে খাবে, না খেলে নাই, ভাব নেওয়ার জায়গা পায় না। কেয়া, ভদ্রভাবে কথা বলো, এসব কি ধরনের কথা? মিসেস শিরিন চোখ পাকিয়ে মেয়ের দিকে তাকায়। অসন্তুষ্ট চিত্র তার চোখ মুখ জুড়ে। এ মেয়ে যে ইচ্ছাকৃতভাবে ছেলেটাকে ফকির বলে অপদস্থ করেছে তা বেশ বুঝতে পারছেন তিনি। খেয়ে ধীর পায়ে কক্ষ হতে বের হয়। হাতে তার সাদা রঙের একটা ফাইল, যেখানে সংগ্রহ করে রাখা হয়েছে প্রয়োজনীয় সব নথিপত্র। ভাইয়া, উনি হয়তো এই ফাইলটার কথাই বলছিলেন। ধ্রুব এগিয়ে এসে খেয়ার হাত হতে ফাইলটা নেয়। পকেট হতে ফোনটা বের করে মাহাদীপের পাঠানো ক্রমিক নম্বরের সংখ্যার সঙ্গে ফাইলের গায়ে চাপ দেওয়া ক্রমিক নম্বর মিলিয়ে দেখে। হ্যাঁ, এটাই। ধন্যবাদ ভাবি, আসছি। ধন্যবাদ পরে নিব, আগে আপনাকে খেতে হবে আমাদের সঙ্গে। আসছি বললে হবে না, তারপরে যাবেন। ধ্রুব হাতের ঘড়ি উল্টিয়ে সময় কাটায়, চোখ বোলায়। অতিরিক্ত সময় থাকা সত্ত্বেও গম্ভীর কণ্ঠে বলে, আজ না ভাবি, অন্যদিন।
কেয়া কণ্ঠ খাদে নামে নিচু স্বর ঠেলে কেয়ার দিকে এক নজর তাকিয়ে বলে, বিরোধী দলকে পাত্তা কেন দিচ্ছেন ভাইয়া? আপনার উচিত তাকে ডিফেন্ড করা। আর ডিফেন্ড? আপনার বোন একটা বিষফুরা ভাবি, যার চোখে মুখে অন্তরে শুধুই বিষ। আমার বোনের অন্তরে বিষ থাকলে আপনার উচিত সেখানে মধু ঢালা। আফটারঅল বিষ তো মধুতেই কাটে। এই মেনু পোলাটার খাইতে গো, কোমর হইছে মনে হইতাছে। এই কুইচা মুরগি জানে না চেনে না, ফাল দিয়া কইরা দিল ফকির আইছে। লাঠির বাড়ি কি এমনি খায় আমার হাতে? মাথার মধ্যে কিলোর বদলে গোবর ঠাসা, চুইডের ঘাস খাওয়া ভ্যারি। গুলনার বানুর তীর্যক বার্তা শুনে ধ্রুবর ভাজ কৃত কপালটা সমান্তরাল রেখার পরিণত হয়ে যায় এক লহমায়। তার পক্ষ হতে এভাবে কেউ ডিফেন্ড করবে ভাবতেই পারেনি। মুখে ফোটে অদম্য হাসি। বাহ, নামটা তো বেশ ভালো, ঘাস খাওয়া ভেরি। কাটা দিয়ে কাটা তোলার ব্যাপারখানা তার হুট করে মাথায় আসে। মিসেস সালমা সহ উপস্থিত সবার অনুরোধ রক্ষাতে দৃঢ় কণ্ঠে বলে, ঠিক আছে, বাট খুবই অল্প। কেয়ার মুখোমুখি চেয়ারে বসে পড়ে ধ্রুব। একদম শুরুতেই গুলনার বানু পাশে দাঁড়ানো মিসেস সালমা এবং শিরিন দুজনেই অতিথি আপ্যায়নের জন্য কাজে হাত লাগান। কেয়া, এসে বসো। আমা, আপনি ওদের সঙ্গে বসে খেয়ে নিন। আরে না, আমরা তিনজনে একলগে খামুনি। পোলা মাইয়া কোন আগে খাইয়া নি, দাও পোলাটারে বাদ দাও। জি, ছোট বিয়ান সাহেবা নীর ওরা আসবে না? মিসেস সালমা দুর্বল প্লেটে পোলাও সার্ভ করতে করতে বলেন, ওরা বাসায় নেই, আমার ননদের বাসায় গিয়েছে। ও, কোনো সমস্যা হয়েছে? তেমন নয়, ফিরোজার একটু শরীর খারাপ। কেয়া চেয়ার টেনে দাদিপুর বাম পাশে এসে বসে। সামনে প্লেটখানা তুলে সে ধ্রুব এবং কেয়ার দিকে নজর বুলে ঠোঁট চেপে হাসে। ধ্রুব তার সামনে বসা শত্রুর গায়ে হুল ফোটানোর জন্য গুলনার বানু মৌচাকে ঢিল ছুঁড়ে আন্দাজে চোখের দৃষ্টি প্লেটের মাঝে নিবদ্ধ রেখে বলে, ভাবির থেকে শুনলাম আপনি নাকি বিদেশে যাবেন পড়াশোনা করতে। কিয়া মাছের কাঁটা বের করা থামি বুড়ো বাঁকা করে তাকায় ধ্রুবর দিকে। মনে মনে শুধাই, এ বেটা আবার হঠাৎ অন্য সুর ধরল কেন? বিদেশ যাত্রার কথা সে নিজেও তো জানে। এখানে আবার ভাবি নামটা উল্লেখ করার কি দরকার? গোলমাল পাকাবে নাকি? জি, খুব ভালো, বাট বিদেশে পড়াশোনাটা এখন খুব কঠিন হয়ে গেছে মেয়েদের জন্য, বিশেষ করে ইউকেতে। ঠিকমতো ফরেনারদের সার্ভিস দেওয়া যাচ্ছে না, বৈষম্য সৃষ্টি হয়েছে। দুবার মুখ হতে নিশ্চিত বাণী শুনে গুলনার বানু সজাগ দৃষ্টি মেলেন কেয়ার দিকে। ঠোঁট কুচকে বলেন, আমার এই মেনুক তো বিদেশ যাওয়ার জন্য মোরা কান্না জুইরা দিছে। দেখ মেনু কি কইতাছে, রাজার হালে সইরা ওইখানে যাইয়া ফকির হওয়া লাগবো। দেশের মাটির ভাত তো স্বাদ লাগতেছে না, যাওয়ার লাগবো বিদেশে। পড়ার নামে ঠনঠনা যাইয়া আরো আমার জহিরের টাকা গুণ জলে ঢালবো। জি, যে খরচ হবে তাতে এক মাসে শিওর ফকিন্নি হয়ে যাবে। পরে দেশে ফিরে আসার জন্য আবার পায়তারা করতে হবে। গুলনার বানু চোখের চশমা খুলে টেবিলের উপর রাখেন। হাতে থাকা সুপারির টুকরা ছোট ছোট করে ভাঙতে ভাঙতে বলেন, ফকিন্নি হইতে আর পাত কি, খালি নিয়ে আর বইব বিদেশি গড়ি বাড়ির সামনে। ধ্রুব নিজে ফকির উপাধি লাভ করার পর প্রতিপক্ষকে ফকিন্নি উপাধিতে ভূষিত করে পৈশাচিক আনন্দ লাভ করে। কেয়ার চুপসানো মুখের দিকে তাকিয়ে ছোট ছোট করে চোখ টিপ মেরে খাওয়াতে মনোযোগ দেয়। আন্টি, মুরগির রোস্টটা অসাধারণ হয়েছে, একটু রাইস লাগবে। মিসেস সালমা ধ্রুবের ভাব গতিতে হুট করে বিস্তর পরিবর্তন লক্ষ্য করেন। একই সঙ্গে কেয়ারও। এদের মধ্যে কিছু তো একটা রয়েছে, হয়তো পূর্ব পরিচিত, নয়তো সদ্য চেনা জানা। একজন হাসলে আরেকজন চুপসে যাচ্ছে, মনে হচ্ছে নষ্ট বাল্ব। এই বন্ধ হচ্ছে তো এই চালু হচ্ছে। আপনি কি বিদেশ ফেরত অকৃতকার্য ছাত্র? জি না, আমি দেশেরই ছাত্র। তাহলে এতটা শিওর হয়ে বলছেন কিভাবে? বিদেশে ফরেনার স্টুডেন্টদের মাঝে বৈষম্য তৈরি করা হয়? বাই দ্য ওয়ে, আপনার বুঝি দূতাবাস নিয়োগ করা হয়েছে? যা জালো মরিচ পড়া কণ্ঠস্বর রাই বাঘিনী যেন ক্ষেপে পঞ্চভূত। ধ্রুব কেয়ার জ্বলন্ত রূপ দেখে মৃদু হেসে বলে, রাগ করবেন না প্লিজ। আমার বিদেশে কোনো দূতাবাস নিয়োগ করা না থাকলেও ফ্রেন্ডসরা রয়েছে, তাদের থেকে জেনেছি। পরিস্থিতিতে ক্রমেই উত্তপ্ততার রেশ পড়ছে। পাল্টাপাল্টি যুক্তিতর্ক শুরু হওয়ার আগে কেয়া দুজনকে ঠান্ডা করার জন্য নরম কণ্ঠে বলে, দাদিবু, কেয়ার জন্য পাত্র দেখার ব্যবস্থা করতে হবে। বিয়ে হচ্ছে এই সব কিছুর একমাত্র সমাধান। মিসেস শিরিন খেয়ার পাতে মুরগির ঝাল মাংসের 2 টুকরা পিস তুলে দিয়ে বলেন, তোমার বোন কারো কথা শুনলে তো? আমার তো ইচ্ছে বিয়ে দেওয়ার, কিন্তু তোমার বাবা এই মেয়েকে করে রেখেছে বস। জহিরের আমি দেখতাছি মেলা পড়ালেখা করছে, বিদ্যা জানি চাও
তা আগে হজম করো, এরপর জামাই নিয়ে কোন সঙ্গে উঠবা উঠছো। আচ্ছা দাদিপু, তোমার কেমন ছেলে পছন্দ কেয়ার জন্য? পাইলট মানে আকাশে বিমান চালায় তাদের কেমন লাগে? আমার কিন্তু বেশ ভালো লাগে। ধ্রুব খাওয়া থামিয়ে ফেলে, মাথা নিচু রেখে অধিক অপেক্ষায় তাকে কাঙ্ক্ষিত জবাব শোনান। বড় না জামাই থাকে বিদেশে, ছোট জন্য ধরতে গেলে দেশের মধ্যে আরেক বিদেশে। এখন মেজোডানের জন্য আকাশ উড়া সাম্বাদুর তো ধরা যাইব না। হ্যার জীবনের অর্ধেক সময় থাকবো বিমানে ঝুল্লা ঝুল্লা, ওয়া পছন্দ না আমার। কাঙ্ক্ষিত জবাব ধ্রুবের গলায় ঝাল তোলে। খুক খুক করে কাশতে কাশতে সে পানির গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে গিলে ফেলে। মনের ভিতরে ক্রমশ আন্দোলিত হতে থাকে সে আকাশে চড়া চামবাদুর, যে কিনা ঝুলে ঝুলে থাকে। খেয়া ধ্রুবের অবস্থা দেখে আর চোখে তাকিয়ে বলে, তুমি কি তাহলে ঘর জামাই রাখতে চাও তোমার মেজো নাত জামাইকে? মনোবাসনা আমার ধারাই আছে। আমাকে সময় পুঁতে না থাকলে কোনো এক মাইয়ার বিয়া দিয়া ঘর জামাই রাখা হইতো। তোর বাপেও তো কেউ নাই, এক নাত জামাই না হয় থাও, সমস্যা কি? আর আমার এই মেনুকের যে কাজকর্মের সিঁড়ি শ্বশুর বাড়ির লোকেরা বিয়ার পরে দিনই ফেরত দিয়া যাইব। সবাই কি আর সালমার লাহান হয়? তুই তো বাইসা গেছ সোনার টুকরা শাশুড়ি পাইয়া। তাছাড়া আমার জয়াবাদে তোরা দুইজনই আমরা কাঠের ঢেকি। কেয়ার মুখে বাল্বের মতো আলো জ্বেলে ওঠে হঠাৎ করে। দাদিপুর কথাই সঙ্গে মত নামিল। বিপদের সময় সে খড়কুটোর মতো সেখানে আশ্রয় খুঁজে নেয়। প্রস্ফুটিত কণ্ঠে বলে, তুই আর কাউকে পেলি না খেয়া? পাইলটকে পছন্দ করলি আমার জন্য? হ্যাঁ, সব দাঁড়কাক আমার মোটেও পছন্দ নয়। জমিনে গাড়ির ড্রাইভার আর আসমানে বিমানের ড্রাইভার একই। সেদিকে তাকালেই মনে হব ওই তো দাঁড়কাকটা ডানা মেলে কাকা করে উড়ে বেড়াচ্ছে। কি দাঁড়কাক বলছিস কেন তুই? তাইলে কি চামবাদুর বলা উচিত? কেয়া, বেশি উল্টোপাল্টা কথা বলবে না। সম্মানজনক পেশাকে নিচু করছো কেন? তোমার যোগ্যতা আছে সেই পর্যায়ে যাওয়ার? মিসেস শিরিনের ধমকে স্বরে বলা কথাই কেয়া মুখে লাগাম টানে। মুখ বাঁকিয়ে প্লেটের খাবার নাড়াচাড়া করতে করতে ধূপের দিকে তাকায়। বেচারার মুখ এখন একদম নিভে গেছে। কেয়া মনে মনে আনন্দ উপভোগ করতে করতে বলে, দেখ বেটা কেমন লাগে এখন আমার পড়াশোনা নিয়ে কথা তোলা না? আমার যোগ্যতা নেই তাই না? উনি যেহেতু বললেন জমিনের ড্রাইভার আর আসমানের ড্রাইভার একই, আসমানের ড্রাইভারকে যদি দাঁড়কাক মনে হয় তাহলে নিশ্চয়ই জমিনের ড্রাইভার কোকিল। আপনারা চাইলে আমার এক পরিচিত রিক্সাওয়ালা মামা আছে, বিয়ে করে নাই এখনো, দেখতে বেশ ভালো, কণ্ঠে কোকিলের মতো, তার সঙ্গে কথা বলতে পারি, পাত্র হিসেবে কিন্তু উপযুক্ত। ধূপের মাথায় কেয়াবাদে উপস্থিত সবাই একসাথে হেসে ওঠে। গুলনার বানু কেয়ার দিকে তাকিয়ে বলে, কি মেনুক, রাজে আসুনি কমু না কি কথা? ভাইয়া ঠিকানাটা অবশ্যই দেবেন, আমরা যোগাযোগ করতে ইচ্ছুক। মেয়ের বয়স হয়ে যাচ্ছে, বিয়ে না দিয়ে উপায় নেই। তাছাড়া কয়েক বছর পর দেখা যাবে আমার মেয়ে তার বড় খালামণির বিয়ের গেট ধরেছে। কেয়া বসা ছেড়ে উঠে দাঁড়ায়। সবার ইচ্ছে মতো মজা নেওয়া দেখে আগুন গরম হয়ে ওঠে। দুর্বর দিকে শোল চোখে তাকিয়ে বলে, আমার খাওয়া হয়ে গেছে, উঠি আমি। দাঁড়া, মদটা তো আগে দিয়ে যা। রাজি তুই? ঘোড়ার ডিম। মধ্য দুপুর, গোধূলিবেলা ছুঁই ছুঁই ক্যান্টনমেন্ট এরিয়ায় এই সময়টা কাটে বেশ নিরিবিলিতে। রেস্ট্রিক্টেড এলাকা হয়ে জনমানুষের প্রবেশ খুব একটা হয় না তেমন। দুপুর গাড়িখানা একপাশে দাঁড় করিয়ে বের হয় বাইরে। সারি সারি ঝাউ গাছের নিকটে দাঁড়িয়ে মাহাদীপকে কল করে। একটু পর ধ্রুব ফোনটা পকেটে রেখে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে দূর আকাশ পানে চাই। আজকে দুপুরে কুঞ্জবনে ঘটা ঘটনাগুলো মনে পড়তে তার ঠোঁটের কোণে মৃদু হাসি পায়। পচা খবিসটা আজ তার মানসম্মান ধুলে মিশিয়ে দিয়েছে। এতগুলো মানুষের মাঝে ফকির হিসাবে পরিচয় করিয়ে দিয়েছে। একরাশ রাগার খুব মিশ্রিত চোখে উঠে গিয়ে খাবার ছেড়ে, তোর জন্য আমি যে বিসর্জন দিয়েছি সেটা জানলে এই রাগ খুব ধরে রাখতে পারবি কিছুটা? আমি আমার স্বপ্নকে মাটিতে পিষিয়ে দিয়েছি তোর জন্য, আর তুই যাবি বিদেশে? বিদেশ তো দূরে থাক, এই ঢাকা শহরের বাইরে পর্যন্ত পা রাখতে দেব না। জহির সাহেবের ঘাস খাওয়া ভেরি থাকবে ধ্রুবের খোয়ারে। ধূপের ফোন ভাইব্রেট হয়। স্বল্প চিন্তার প্রসার হতে বেরিয়ে আসে সে। বাম হাতের পকেট হতে ফোনটা রিসিভ করতে অপর পাশ হতে মাহাদীপ ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, সামনে পেছনে তাকিয়ে দেখ, কেউ আসছে। পিছনে হতে একজন আসছে, কালো জ্যাকেটে পরিচিত, মুখে মাস্ক। গুড, এগিয়ে যা। ধ্রুব গাড়ির জানালা গলিয়ে সাদা ফাইলটা হাতে নেয়। অপর পাশ হতে কালো জ্যাকেট পরিহিত লোকটার দূরত্ব তার হতে মাত্র কয়েক মিটার।
মাহাদীপ তাকে ফোন কাটতে নিষেধ করে, এগুতে বলে। মাত্র 2-3 হাত দূরত্ব। কালো জ্যাকেট পরিত লোকটির মুখোপরি মাস্কে আবৃত। ধ্রুব এই চোখজোড়া আগে কখনো দেখেনি। হয়তো মাহাদীপের কর্মস্থলের লোক। ডান হাত বাড়িয়ে ফাইলটা এগিয়ে দেয় তার দিকে সে। অপর পাশের লোকটা হাত বাড়ায়, কিন্তু ফাইলটা স্পর্শ করতেই পারে না। হঠাৎ পিস্তলের গুলি বিকট শব্দ ভেসে আসে। জাউল গাছে বসা পাখিরা কিচিমিচি করে উড়ে যায়। ধ্রুবের মস্তিষ্ক বিগলিত হয়ে ওঠে এক মুহূর্তে। তার সামনে দাঁড়ানো লোকটা মাটিতে লুটিয়ে পড়তে সময় নেয় না বেশিক্ষণ। লাইনে থাকা মাহাদীপের কাছে পিস্তলের শব্দ পৌঁছায় তৎক্ষণাৎ। এক দুর্বোধ্য কণ্ঠস্বর উন্মুক্ত করে গর্জন তোলে সে। শিট, ধ্রুব, গো ব্যাক, ধ্রুব। ধ্রুব ডিফেন্সের জালে বেড়ে ওঠা পুরুষ। সময়কে সে মিনিটের কাটায় স্থানান্তর হতে দেয় না। হাতে ফাইল সমেত দৌড়ে গাড়ির কাছে চলে যায়। ফোনের অপর পাশ হতে ভেসে আসছে মাহাদীপের তোড়জোড় কণ্ঠ। ধ্রুব গাড়িতে ওঠা মুহূর্তেই আরেকটা গুলি এসে লাগে তার ফ্রন্ট মিররে। সঙ্গে সঙ্গে মিরর ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। দক্ষ হাতে সে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে গাড়ির স্পিড তোলে। ব্যাক মিররে সামান্য সেকেন্ড বাই করে চোখ রাখে কালো মুখোশে আবৃত এক লম্বাদেহী মানুষ, যার হাতের পিস্তলের নিশানা তার গাড়ির দিকে তাক করা। গুলি ছুড়ে আসে, কিন্তু তারাকে ধ্রুব গাড়ি সরিয়ে নেয়। একটানে বের হয়ে যায় ক্যান্টনমেন্ট এরিয়ার মূল ফটকের সামনে। আর ইউ সেফ ম্যান? ইয়েস আই এম, বাট দ্য ম্যান। ধ্রুবর চোখে এখনো ভাসতে সেই অচেনা লোকের কয়েক সেকেন্ডের মাঝে আশঙ্কিক মৃত্যু। হঠাৎ কিভাবে সব তোলপাড় হয়ে গেল সে অনুধাবন করতে পারে না। তবে বুঝতে পারে এই ফাইল সামান্য ফাইল নয়, যার মাঝে লুকিয়ে আছে কিছু রহস্যের ছাপ। এই ফাইলে কি আছে? একজনের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ। ব্যক্তি কি ক্ষমতাবান? ইয়েস। আই সি, এই জন্য লোক লাগিয়েছে। বাট জানলো কিভাবে? আই ডোন্ট নো, বের করতে হবে সেটা। ইনস্ট্যান্ট সবকিছু ঘটে গিয়েছে, সবকিছু প্রি প্ল্যান ছিল মনে হচ্ছে। আমি সন্ধ্যা 6টা ফ্লাইটে সিলেটে আসি ফাইলটা নিয়ে। নো নিড, মনে হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক চলছে। আমি নিজে আসছি কালকে, তোর কাছে রেখে দে আপাতত। এই নম্বরে শুধু আমি ফোন করব, বাট তোর হতে কোনো কল আসবে না। তুই শিওর ইন্টারসেপশন? গেস করছি। আপনার ডান চোখের রেটিনাটা এত বাজেভাবে ছিঁড়ে গিয়েছিল যে ম্যাকুলা পর্যন্ত চলে গিয়েছিল। তা আপনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাননি, এটা সৌভাগ্য বলা চলে। কারণ ম্যাকুলা ক্ষতিগ্রস্ত হলে অন্ধত্ব হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেখানে যে ঘোলাটে ভাব হলেও কিছু অন্তত দেখতে পাচ্ছেন, এটা এনাফ। শাহরিয়ার ডাক্তারের কথাতে স্থির দৃষ্টিতে তাকিয়ে চেয়ারে হেলান দিয়ে শরীর এলিয়ে দেয়। ডান হাতটা উঁচু করে সদ্য হাতের 5 আঙ্গুলে লাগানো কাস্টের দিকে চেয়ে থাকে। মাল্টিপল ফ্র্যাকচার। অর্থোপেডিক আজকে চেক করে বলেছেন এখনো হাড়ের সংযোগ ঘটেনি। রক্তনালীর অবস্থা খারাপ, যার কারণে হাড়ের ভিতরে প্রয়োজনীয় অক্সিজেন অবধি এখনো পৌঁছাতে পারছে না। আরেকটা মাস দেখতে হবে। যদি ঠিক না হয় ফের লেজার সার্জারি স্বর্ণপন্ন হতে হবে। শুয়ারের বাচ্চা সারা জীবনের জন্য পঙ্গু বানাই দিছিস, অন্ধ বানাই দিছিস হারামি। তোকে যে আমি কেমনি খুবলেই খাবো তা চিন্তা করতে পারবি না। শাহরিয়ার টেবিলের উপর রাখা সানগ্লাসটা চোখে এঁটে নেয়। ফোনটা বাম হাত দ্বারা কানে ধরে পেরিয়ে যায় সরাসরি। বাইরে দাঁড় করানো গাড়ির সম্মুখে সেই ক্ষুব্ধ কণ্ঠে বলে, কোন বাপের পোলা সেইরে সরাই দিল? জানি না, আতিউর সাহেব বলল ওপর থেকে নির্দেশ আসছে। নতুন কে? এখনো রিসিভ করে নাই। আতিউরে আমার কাছে পাঠাই দেন, আর নতুন যেটা আইব সেটারে সরাসরি অফার করবেন। 50 আপ। মনে হচ্ছে না 50 লাখে হবে। পারাবেন। পোষ মানাতে যত টাকা লাগে খাওয়াই দেবেন। পেটের ভরি 1 মাসে বেড়ে যাওয়ার গ্যারান্টি দেবেন। কাজ হয়ে যাবে। ওকে, কালকে রাতে মালগুলো পাঠাইয়ে দেন। ওকে। শাহরিয়ার গাড়ির সাথে হেলান দিয়ে দীর্ঘশ্বাস ফেলে। মুখে তিক্ত সুর তুলে বলল, এই শালার হাতের জন্য আমার এত কাজ আটকে আছে। রকি পাশে এসে সিগারেট ধরে লম্বা টান দিয়ে ধোঁয়ায় নির্গত করে। ঠোঁট ফুঁড়ে বলে, যে জানে মানি নাই তাই ভালো। এমন উদুন কেলানি দিছস তোরে। আমি আর মামুন তো শফিকের কল পেয়ে বেধর দৌড়, নিচে দেখি সেন্সলেস। আমার এই হাত ভাঙা কাঠের টুকরোর ভিতর ঢুকাইয়া মশরাই দিছিল জানোয়ারের বাচ্চা। আর্মির জাত খেপলে হাইনার মতো নির্দয় হয়ে যায়। সময় আমারও আসবে। রকি পরপর সিগারেটের ধোঁয়া ছেড়ে বলে, শালা একটা কঠিন মাল, মাথায় ব্যাপক ঘিলো আছে। তোর বাপরে কেমনে 2 মিনিটের মধ্যে ম্যানেজ করে ফেললো? আমার বাপে এক অপদ। শালা কইলি না কেন? ও তোরে মারছে, তোর বাপ মারে কইলে তো পারতে। আমার মা বিশ্বাস করলে আমার বাপে করতো না, আর আমার মায়ের বিশ্বাসে এক তুড়ি দিয়ে উড়াই দিতে মেজর মা একাই 100। মহিলা ব্যাপক চালাক, জন্ম নিচ্ছে চালাকের ঘুঘুরে। বউটাও ঘুঘুর জাত। প্ল্যান কি? চুপচাপ আছিস যে?
শাহরিয়ার গাড়ি হতে হেলান দিয়ে টান টান করে দাঁড়া পিঠ সোজা করে। গাড়ি দরজা খুলে ভিতরে প্রবেশ করতে করতে বিগিত হাসি হেসে বলে, প্ল্যান হবে অতি ভয়ঙ্কর। 25শে ফেব্রুয়ারি বিকাল 4টা। খেয়া বেলকনিতে বসে মৃদুহয় বিভূতিভূষণের দৃষ্টির প্রতি বই পড়ছে বেশ মনোযোগ সহকারে। উপন্যাসে জিতুর বাবার চাকরি সূত্রে দার্জিলিংয়ে থাকা এবং সেখানে পাহাড় নিয়ে জিতুর যে ভাবনা সেখানটায় মন কাড়ে খেয়াল। ভালো লাগে জিতু নিতু সীতা 3 ভাই বোনে দার্জিলিংয়ে কাটানো সময়গুলো। একই সঙ্গে তার চোখে ভেসে ওঠে নেপালে মাথা উঁচু করে দাঁড়ানো সেই হিমালয়ের কথা। জিতুর মতো সেও হয়ে গিয়েছে পাহাড় প্রেমী। শুধু পার্থক্য এক জায়গায়, জিতু অদৃশ্য দৃষ্টি শক্তি দ্বারা পাহাড়ের সৌন্দর্য অনুভব করে, আর খেয়া মনের ক্যানভাসে লুকিয়ে রাখা পাহাড়ের সৌন্দর্যগুলোকে স্মৃতিপট হতে তুলে অবলোকন করে। উপন্যাসের মাঝপথে চোখে ঘোর লেগে আসে তার। বইটা বন্ধ করে টান টান হয়ে পা দুটো বেতের সোফায় তুলে দেয়। ভারী পেটটা আলতো করে হাত বুলিয়ে ফিস ফিস করে বলে, কন্যা, তোমার মাম্মামের পাহাড় ক্রেভিংস হচ্ছে খুব। তোমার জন্য অপেক্ষা আছি। বাবাকে ম্যানেজ করার দায়িত্ব কিন্তু তোমার। আমরা একসঙ্গে আবার পাহাড় দেখতে যাব, কেমন? খেয়া নিজের ভিতরে পারন্ত আদুরে সত্তার সঙ্গে গল্প করতে করতে পার করে দেয় 1 ঘন্টা। সন্ধ্যা নামতেই আর কিছুক্ষণ মাত্র বাকি। মাগরিবের আজান দিলেই ভিতরে চলে যাবে কুঞ্জবন একে। আজ সে একাই রয়েছে। শ্বশুর শাশুড়ি বেরিয়েছেন ফিরোজা ফুপির বাসার উদ্দেশ্যে। তার প্রেশার কোনোভাবেই এভারেজে আসছে না। এই লো তো এই হাই। আসতে পারি? খেয়াল তড়িৎ বেগে পিছন ফিরে চাই। সন্ধ্যার লগ্নে চুল ছেড়ে দাঁড়ানো এক আড়ষ্ট মানবীকে দেখে তার মুখে ফোটে মুচকি হাসি। বেতের সোফা হতে পা নামিয়ে নেয় ধীরভাবে। এসো। নীর হাতে থাকা কাচের পোর্সেলিন ত্রিকোণাকার প্লেটটি ছোট্ট টেবিলের মাঝে রেখে দেয়। এগিয়ে দেয় খেয়ার পানে তেলে ভাজা গরম গরম পরোটা, সঙ্গে ডিম ভাজি দেখে খেয়া নীরের পানে অবাক চিত্রে তাকায়। এগুলো? খেয়ার প্রশ্নের উত্তরে নীরব থাকে নীর। এলোমেলো দৃষ্টিতে সে সামনের মানবী চোখ হতে নিজেকে সরিয়ে নেয়। সূক্ষ্ম দৃষ্টিতে নীরকে পর্যবেক্ষণ করে খেয়া সরাসরি প্রশ্ন ছুড়ে, কে বানিয়েছে? নীর শুকনো ঢোক গিলে জড়তামাখা কণ্ঠ ঠেলে বলে, মামুনি পাঠিয়েছে প্রিন্সেসের জন্য। চাচিমণি বানিয়েছে? খেয়া এক লহমায় উঠে দেয়। মাগরিবের আজান শুরু হয়ে গেছে ইতিমধ্যে। সন্দেহ মাখা কণ্ঠে বলে, চাচিমণি বানিয়েছে আমার জন্য? হ্যাঁ। খেয়া অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়। চাচিমণি তার জন্য তার অতি প্রিয় তেলে ভাজা পরোটা আর ডিম ভাজি বানিয়েছে? এটা কখনোই হতে পারে? সূর্য আজ কোন দিকে অস্ত যাচ্ছে? তাড়াতাড়ি খেয়ে নিতে বলেছে মামুনি, আসছি। নীর দাঁড়িয়ে পড়ে। খেয়ার মুখোমুখি না ঘুরে স্থির হয়ে থাকে। একইভাবে দৃষ্টি রাখে মেঝেতে নিবদ্ধ। তোমার হাত লাল কেন? কোথায় লাল? আমার দিকে ঘোরো, দেখিয়ে দিচ্ছি। মশা কামড় দিয়েছিল। হাতে ফোস্কা পড়েছে তোমার। নীর চোখ বুজে খেয়ার কথা অতি কষ্টে হজম করে নেয়। হাতখানা নিজের ওনার আঁচলে মুড়িয়ে নেয় তড়িঘড়ি করে। পুরোপুরি ধরা পড়ে যাওয়ার ভয়ে লজ্জায় সেখান হতে এক ছিটকে দৌড়ে বের হয়ে যায় কুঞ্জবন দুয়ে ছোটে। ক্যানিরে ছুটে পালানোর দিকে বিস্মিত নয়নে তাকিয়ে থাকে। মেয়েটা ধীরে ধীরে পরিবর্তনে হ্রাস পাচ্ছে। সে নিজের হাত পুড়িয়ে কষ্ট করে তার জন্য তেলে ভাজা পরোটা বানিয়েছে, ডিম ভাজি করেছে। খেয়া হাত বাড়িয়ে প্লেটটা নেয়। পরোটার শেপটা এসেছে জ্যামিতিক আকারে, ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তাকার সব মিলিয়ে। আমার জীবনের সবচেয়ে প্রিয় রাঁধুনির রান্নার তালিকায় থাকবে তোমার নাম নীর। আমার অতি প্রিয় ননদিনী হতে চলেছ তুমি আর প্রিন্সেসের মিষ্টি ফুপিমণি। সন্ধ্যার ঘন ঘটা নামে। অন্ধকার হয়ে আসতে খেয়া প্লেটটা হাতে নিয়ে সপ্তপণে প্রবেশ করে ঘরে। অতঃপর ডাইনিংয়ে এসে প্লেটটা রেখে ওয়াশরুমের দিকে পা বাড়ে। নামাজটা আদায় করে তারপর নাস্তা করবে। কিন্তু তার শ্রবণ এসে ঠেকে বাইরে হতে ভেসা আসা তর্কাতর্কি এবং অজস্র গালিগালাজের তীর্যক কণ্ঠস্বর। কপাল ভাঁজ করে সে দাঁড়িয়ে পড়ে। নিজ মনে বিড়বিড় করে উচ্চারণ করে, কে এসেছে? খেয়া অবাক চক্ষুতে স্থিরতা দান এবং মনের ভিতর কৌতূহল মেটাতে ধীর পায়ে এগিয়ে যায় পূর্ব দিকের রুমটাতে, যেখান হতে বাইরে গেছ অভ্যন্তরীণ জায়গা নজরে আসে। দোষের জানালার পর্দা সরিয়ে সে থাই গ্লাসটা উন্মুক্ত করে। অল্প খানিকটা ভিড়িয়ে চোখ রাখে গেটের দিকে। লনের পাশে ল্যাম্পটা এখনও জ্বালানো হয়নি দেখে ভরা সন্ধ্যায় গাঢ় হয়ে আসা অন্ধকারে সব কিছু সুস্পষ্টতা চোখে পড়তে অসুবিধা হয় তার। হকিস্টিক হাতে 2 জন লোক সমান তালে দারোয়ানদের সাথে উচ্চ বাক্যে কথা বলে চলেছে।
তর্কাতর্কির মাঝে গায়ে হাত দিয়ে ঠেলছে অসমভাবে, কিন্তু কুঞ্জবনের প্রহরীরা তাদের দুজনকে ভিতরে প্রবেশের সুযোগ দিচ্ছে না কোনোভাবে। সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে তাদের প্রতিহত করার জন্য। খেয়া হকিস্টিক হাতে দুজন লোককে চিনতে পারে না। কেন এসেছে, কী কারণে এসেছে, এসব ভাবতে গিয়ে তার মনে দুই ধরনের ভাবনা উদয় হয়। এক হতে পারে মেজর সাহেবের প্রত্যক্ষ শত্রু, ক্ষতি করতে এসেছে, নয়তো শাহরিয়ারের বন্ধু পরোক্ষভাবে ক্ষতি করতে এসেছে। খেয়ার কাছে 2 নম্বরটাকে বেশি যৌক্তিক লাগে, কারণ মেজর সাহেব শাহরিয়ারকে যে অবস্থা করেছে তাতে সে প্রতিশোধ না নিয়ে চুপচাপ বসে থাকবে এমন ভাবা অকল্পনীয়। প্রতিশোধ সে যে কোনো মূল্যে নিবে। কোনো এক মোক্ষম সুযোগের জন্য হয়তো লেজ গুটিয়ে বসে আছে সে। খেয়ার আকাশ পাতাল ভাবনা চিন্তার মাঝে হুট করে মনে আসে আজকে সে বাসে একা, একদমই একা। না আছে শ্বশুর শাশুড়ি, না রয়েছে রফিক মামা। এটাই কি তবে সুযোগ? শাহরিয়ার কি এর সম্পর্কে অবগত? এজন্যই কি তার লোক ডেকে নিয়ে এসেছে? বুকের মধ্যে হৃৎপিণ্ডের সঞ্চালন বেড়ে যায় হুট করে তার। ফেব্রুয়ারি ঠান্ডা সন্ধ্যাতেও ঘামতে শুরু করে লাগামহীনভাবে। একাকীকে দুর্বল হিসেবে চিহ্নিত করতে গিয়ে শীততারা পেয়ে কেমন ঠান্ডা শীতল স্রোত বইয়ে যাচ্ছে তার। হেডলাইটের তীর্যক আলো খেয়ার চোখে এসে লাগে সরাসরি। চোখ মুখ কুচকে সে দুহাত দিয়ে আগত আলোকে বাধা দেয় চোখের সামনে হতে। কুঞ্জবনে প্রবেশ করে সাদা রঙের গাড়ি। সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে লনে 2টো সারি সারি ল্যাম্প লাইট। খেয়া বাইর হতে ভিতরে নজর আটকাতে জানালার ধারটা টেনে নেয় শব্দবনে। অতঃপর তীক্ষ্ণ নজর দেয় সেই গাড়িটার উপর। গাড়ির দরজা খুলে বের হয় শাহরিয়ার। চোখে এখনও তার সানগ্লাস বিদ্যমান। বিগত 6টা মাস এটাই তার প্রথম এবং সর্বক্ষণের সঙ্গী হিসাবে রয়েছে। অবশ্য হাতের কাজটাকেও অমর সঙ্গী বলা হয়ে যেতে পারে। হকিস্টিক হাতে দুজন লোক শাহরিয়ারকে দেখে থামে। গেটের অগ্রপ্রান্তে দাঁড়িয়ে কিছু একটা বলতে শুরু করে। শাহরিয়ার এগিয়ে যায় সেদিকে। খেয়ার কপালে মৃদু ভাঁজ পড়ে। সূক্ষ্ম নজরবন্দিতে সে শাহরিয়ার মুখভঙ্গি কিংবা হাবভাব থেকে কিছুটা বিস্মিত হয়। লোক দুটোর সঙ্গে এমনভাবে কথা বলছে যেন সে চেনে না তাদেরকে। সত্যি কি চেনে না, নাকি এসব কিছু অভিনয়? ক্ষণকাল কথা বলা শেষে লোক দুটো তাদের ক্ষিপ্ততা কমিয়ে চলে যায়। অজানা রয় তাদের হঠাৎ এমন আগমনের আসল উদ্দেশ্য। শাহরিয়ার এবার ব্যস্ত হয়ে দারোয়ান দুজনের সঙ্গে কথা বলতে। কুঞ্জবন দুয়ে যেতে তো কুঞ্জবন একের মেন্টরের সামনে দিয়ে যেতে হয় যদি খোলা পেয়ে ভিতরে প্রবেশ করে। মস্তিষ্ক খেয়াকে কঠোর সতর্কতার নির্দেশ দেয়। তাৎক্ষণিকভাবে বাইরে নজর বলে সে না, শাহরিয়ার এখনো আসেনি, কথা বলেই চলেছে দারোয়ানদের সঙ্গে। আর সময় ব্যয় করে না। এক ছোট লাগায় ড্রয়িং রুমের দিকে সরাসরি গিয়ে মেন্টর ভালোভাবে লাগিয়ে দেয়। নিজেকে ক্ষান্ত করার চেষ্টা করলো। অজানা ভয় তাকে জেঁকে ধরে কঠিনভাবে। বুকের ভিতরটায় এখনও হৃৎপিণ্ডটা সমানতালে লাফিয়ে চলছে। শাহরিয়ার হেঁটে আসার পদধ্বনি খেয়ার কানে এসে পৌঁছায়। মেন্ডের ঘষে সে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। চোখ বন্ধ করে নিজেকে রাখে অনড়। কুঞ্জবন একের সামনে আসতেই হাঁটার শব্দ এবং গতি উভয়ই কমে আসে শাহরিয়ারের। কেউ বুঝতে পারে অমানুষটা থেমেছে দরজার অপর পাশে। ঠোঁট তার কেঁপে ওঠে। মনের ভিতরে সৃষ্টিকর্তার কাছে সাহায্যের বন্দনায় হয়ে ওঠে তৎপর। আল্লাহ, তুমি এই অবস্থায় আমাকে বিপদে ফেলো না, রক্ষা করো আমাকে। শাহরিয়ারের পদরেখা 1 মিনিটের মতো স্থায়ী হয়। অতঃপর সে ধূপধাপ আওয়াজ তুলে সিঁড়ি বেয়ে উঠে যায় কুঞ্জবন দুয়েতে। এক ভয়ানক যাত্রার স্বল্প সময়ের সমাপ্তি ঘটে অবশেষে। খেয়ার ভিতরেতে দীর্ঘশ্বাস ছেড়ে ফেলে। সৃষ্টিকর্তার কাছে জানায় অপার শুকরিয়া। বড় ঘড়ির দিকে নজর পড়তে দেখে নামাজের সময় প্রায় পার হয়ে যাচ্ছে। কাল বিলম্ব না করে সে দ্রুত চলে যায় ওয়াশরুমে অজু সেরে নিতে। মাগরিবের নামাজটা আদায় করে শান্ত হয়ে বিছানায় আদশা হয়ে বসে পড়ে খেয়া। বেড সাইডে রাখা ওয়াটার পট্টুতে 2 ঢোক পানি পান করে ফোনটা হাতে নেয়। মনের ভিতরে খচখচানি ভাবটা তার কোনোভাবেই কাটছে না। ওই লোকগুলোর আংশিক আগমন, অকথ্য ভাষায় গালিগালাজ, আবার শাহরিয়ারের মধ্যে সমঝোতা। শাহরিয়ারের পরিচিত হলে তো ওভাবে অপরিচিতের মতো কথা বলতো না। কেন বলল তাহলে? কি হচ্ছে? নতুন কোনো ফাঁদ সৃষ্টি করতে এত কিছু? ক্ষেপণে স্ক্রিনের সময় দেখে মাহদীপকে কল করে। লৌহ মানবটি রিসিভ করবে কি করবে না সেটা তার নিজের অজানা থাকলেও এই প্রথম একবার কল দিতেই পেয়ে যাই তাকে। বলুন মিসেস মাহদীপ, কেমন আছেন আপনি? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো। শরীর ঠিক আছে আপনার? কোনো সমস্যা হচ্ছে না তো? ঠিক আছে, ব্যস্ত হবেন না প্লিজ। আপনি কি ডিউটিতে আছেন? ব্রেকে আছি। কিছু বলবে তুমি? না
এমনি জানতে চাইলাম, আপনার তো আসার কথা ছিল আজকে ঢাকাতে। 27 তারিখে, বাট খুবই শর্ট টাইমের জন্য। তোমার সঙ্গে দেখা হওয়াটা পরিস্থিতির উপর নির্ভর করবে। কেয়ার মুখে আধারে চেয়ে যায় মাহদীপের এই একটা কথাতেই। লম্বা দিন অতিক্রম হয়ে গিয়েছে মাঝখানে, এর মধ্যে মেজর সাহেবের ছুটি মেলেনি, না মিলেছে সাক্ষাৎ পর্ব। শত বর্ষ ধরে যেন সে অপেক্ষায় রয়েছে তার পুরুষটার জন্য, কিন্তু তার পুরুষের যেন ফুরসত হয় না অর্ধাঙ্গিনীর সঙ্গে দেখা করার। কেয়া ধীর কণ্ঠে ছোট্ট করে জবাব দেয়, ও আচ্ছা। মাহদীপ কেয়ার কণ্ঠের ভারত্ব বোঝে, ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে বলে, একটা জটিল অপারেশন চলছে, এটা সলভ হয়ে গেলেই কুইন অ্যান্ড প্রিন্সেসের কাছে চলে আসবো। ডোন্ট আপসেট মাই লেডি। আই এম ওকে। I know the scene behind the word, okay? But you are a strong woman, a strong wife and a strong mother to be. কেয়ার কাছে এই প্রথম স্ট্রং শব্দটাকে হালকা লাগে খুব, নিজের সঙ্গে মিলিয়ে নিতে পারে না কোনোভাবেই। আজকে সন্ধ্যার ভয়টা তার মাথা চাড়াতেই ওঠে। সে আর স্ট্রং নেই, সে তো ভেঙে পড়েছিল, আজকে ভয় পেয়েছিল খুব। ভেজা স্বর ঠেলে বলে, আমি স্ট্রং নেই আর, আমার ভেতরে প্রচণ্ড ভয় কাজ করে এখন। আমার সব কিছুতে ভয়। কেন এমন হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি নিজেকে নিয়ে অনেক লো ফিল করি মাঝে মাঝে। অর্ধাঙ্গিনীর ব্যাকুলতা মাহাদীপের হৃদয় স্পর্শ করে যায়। সে বুঝতে পারছে তার লং টাইম অনুপস্থিতি মেয়েটার মনটাকে একদম ভীত করে তুলেছে, আত্মবিশ্বাস কমিয়ে দিয়েছে, শূন্যতা শব্দটার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে গভীরভাবে। কিন্তু সে তো নিরুপায়, দায়িত্বের কাছে মাথা নত। প্রিয়তমাকে কি বলে বুঝ দিবে সে? উপায় তো নেই। তবুও কণ্ঠে শীতলতা এনে বলে, It's a journey of pregnancy, my life. Don't break down. আমি আছি তোমার সঙ্গে, আমাদের প্রিন্সেস আছে। ভয়কে প্রশ্রয় দিবে না প্লিজ। তুমি যদি নিজেকে নিয়ে লো ফিল করো তাহলে তো প্রিন্সেস বলবে তার মাম্মাম স্কেরি কুইন। কেয়ার গাল বেয়ে গড়িয়ে পড়া এক ফোঁটা অশ্রু হাতের আঙ্গুলের সঙ্গে মুছে নাই। ঈশ্বর নাক টেনে দম নিয়ে বলে, মোটে আমি স্ক্যারি কুইন নই। প্রিন্সেস নিজে আমাকে ভয় দেখায়, তাকে নিয়ে আমি ভয়ে থাকি। একজন মাকে সৃষ্টিকর্তা অনেক সাহসী হিসেবে গড়ে তোলেন, অদৃশ্য যোদ্ধা হিসেবে সন্তানের জন্য প্রস্তুত করেন। ইউ আর ওয়ান অফ দেম, মাই চার্মিং লেডি। কেয়ার ভিতরে চন্নচার মন মেজর সাহেবের আত্মবিশ্বাসী কণ্ঠের কাছে মিলিয়ে যায়। ভিতরে সে ভয়টাকে দমিয়ে সাহস আনার চেষ্টা করে। নিজের অস্তিত্ব রক্ষার জন্য একজন মা সব কিছু করতে পারে, তাহলে সে কেন পারবে না? থ্যাঙ্কস আ লট। টেক কেয়ার মিসেস মাহদীপ। ইউ অলসো গুড বাই। মাহদীপ ফোন রেখে দেয়। সন্ধ্যার আকাশের ঘোলাটে মেঘের আড়ালে লুকানো চাঁদের দিকে তাকাই সে। শক্ত মুখোপে ঘেরা চাহনিকে স্ত্রীকে নিস্তব্ধ কণ্ঠস্বর উন্মুক্ত করে বলে, আই এম সরি, রিয়েলি সরি। কেয়া মনের ভিতরটা আগের তুলনায় বেশ হালকা হয়। মেজর সাহেব তার কাছে সত্যিকার অর্থে ম্যাজিক্যাল টাচ। তার সংস্পর্শ কিংবা কথাতে কেয়া সমস্ত শক্তির অনুপ্রেরণা খুঁজে পায়। মনে হয় এই মানুষটার ভিতরে সে নিজের সব কিছু লুকিয়ে রেখেছে। তার পাওয়ার হাউস সে, তার সব কিছু। এতটা গভীর অনুভূতি সে আর কারোর প্রতি অনুভব করতে পারে না কেন? নিজের ভালো মনটাকে ধরে রাখতে সে ফোন রেখে উপন্যাসের বইটা নিয়ে বসে। জিতুনিতু সীতাতে দার্জিলিং ছেড়ে আসার পর কী হলো সেটা জানতে মন উসখুস করে, কিন্তু এর মাঝে হুট করে মনে পড়ে নীরের দেওয়া নাস্তার কথা। ইস, আমি তো ভুলেই গিয়েছিলাম। কেয়া বইটা রেখে ধীরভাবে উঠে দাঁড়াতে তার ফোন বেজে ওঠে। ডাক্তার ফাহমিদার কল এই সময়। হ্যালো, গুড ইভিনিং মিসেস মাহাদীপ। গুড ইভিনিং ম্যাম। কেমন আছো? জি ভালো, আপনি? ভালো। কি করছো? বসে আছি। এক্সারসাইজ চলছে নিয়মিত? শুধু মর্নিং ওয়ার্কটা করা হয়। ডাক্তার ফাহমিদা ইজি চেয়ারে হেলান দিয়ে নির্মিত কণ্ঠে বলেন, নট গুড। শুনলাম তুমি নাকি স্ট্রেস ফিল করছো। সেরকম নয়। শিওর? জি ম্যাম। মেজর মাহাদীপ আমাকে ইমিডিয়েট ইনফর্ম করে তোমার সাথে সাক্ষাৎ করতে অথবা ফোনে কথা বলে নিতে। তুমি নাকি প্রেগনেন্সির জার্নিতে নর্মালাইজ হতে পারছো না। তোমাকে মোটিভেট করতে আমাকে সে শপিং মল হতে বাসায় এনেছে। কেয়া চোখ বুঝে লজ্জায় লাল হয়। এই লোকটা তাকে মাঝে মাঝে এমন পরিস্থিতিতে ফেলে না, কথা বলার সুযোগটুকুই রাখে না। সরি ম্যাম, সেরকম কিছু নয়। পেটটা কি স্ফীত হয়েছে আগের তুলনায়? একই রয়েছে। ওয়েট বেড়েছে? লাস্ট 5 দিনে 200 গ্রামের মতো। ওয়েল, তুমি এখনই দৌড়াতে পারবে, বেশি বেশি ফিজিক্যাল এক্সারসাইজ করবে। এখনই সময়। পেট ভারী হয়ে গেলে তখন অতটা সংশভাবে নড়াচড়া করতে পারবে না। জি ম্যাম। কোনো সমস্যা হলে তাৎক্ষণিক আমাকে জানাবে, কেমন? তোমার হাজবেন্ড তোমাকে নিয়ে কিন্তু ভীষণ সিরিয়াস। আলতো করে নীরবে হাসে। এই লোকটার কাজে
এত চাপের মাঝেও তার অতিরিক্ত কেয়ারিংটা সেই শুরু থেকে একইভাবে ধরে রেখেছে। কমনা তো দূরে থাক, বরং অশরীরে উপস্থিত থেকেও সে প্রতিটা কাজ একদম ডেডিকেট হয়ে সম্পূর্ণ করে। কে নিজেই অবাক হয়ে যায়, একসঙ্গে এত কিছু সামাল কিভাবে সম্ভব। 27 তারিখ বিকেল 5টা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এসেছেন মিসেস সালমা এবং তার কবুতর ছানা। এ দোকান হতে ও দোকান ঘুরে ঘুরে কিনছেন প্রয়োজনীয় জিনিস। খেয়ার জন্য নেওয়া হয়েছে কয়েকটা ঢিলাঢালা কুর্তি, বডিকন ড্রেস, সঙ্গে ম্যাটার্নিটি লেগিংস। মিসেস সালমা লিস্টে থাকা টুকটাক জিনিস কিনতে গিয়ে খেয়াকে থামান। পরিচিত শোরুমের ভিতর নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে বলেন, বাকি 3-4টা জিনিস আমি নিজেই কিনে নিয়ে আসতে পারবো। তুমি এখানে রেস্ট নাও, আমি যাবো আর আসবো। আম্মু, আমার কোনো অসুবিধা হচ্ছে না, বরং এতদিন পর শপিং করতে এসে ভালো লাগছে অনেক। আমি জানি তোমার ভালো লাগবে, এই জন্যই তোমাকে নিয়ে এসেছি, তবে সেটা সীমিত সময়ের জন্য। কোনো এক্সকিউজ আমি শুনতে চাই না। খেয়া শাশুড়ি মায়ের জোরদারিতে হার মেনে আর কিছু বলে না, মৃদু হেসে বলে, ঠিক আছে, আমি অপেক্ষা করছি। মিসেস সালমা যেতেই খেয়া ভালোভাবে লক্ষ্য করে এটা ঢাকায় জামদানি শোরুম। চারিদিকে সাজানো গোছানো জামদানি শাড়ির পাহাড়, রং বেরঙে ঝিলিক দিচ্ছে লাইটের আলোতে। একজন সেলসম্যান তার দিকে এগিয়ে এসে নম্র কণ্ঠে জিজ্ঞেস করে, চা কফি? ধন্যবাদ, প্রয়োজন নেই আপাতত। আমাকে একটু শাড়ি দেখালেই হবে। খেয়ার পরনে অফ হোয়াইট প্যান্টের সঙ্গে লেয়ারিং অ্যাশ রঙের লং টপস, গলায় ঝুলানো হোয়াইট ক্রেপ ওড়না, যার দ্বারা পেটের স্ফীত অংশটা আবৃত করে নিয়েছে সুন্দরভাবে। শাড়ির পার হতে 1-2টা শাড়ি দেখতে দেখতে সে প্রায় হাত 10 হতে 11টা শাড়ি নামিয়ে নিয়েছে। কালার কম্বিনেশনে গিয়ে ঠাউর করতে পারছে না সে কোনটা ঠিকভাবে সিলেক্ট করবে সে। এই যে ম্যাডাম, কিছু কথা ছিল। কর্কশ ধ্বনিতে বলা কণ্ঠস্বরে খেয়া শাড়ি হতে দৃষ্টি সরিয়ে পিছনে তাকান। 3জন অপরিচিত লোক তার সামনে দাঁড়িয়ে আছে। কপাল ভাঁজ রেখে সে বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে, জি বলুন। কোকড়া চুলের গালে দাগ কাটা লোকটা দুজনের মধ্যে হতে বলে ওঠে, আমাগো পরিচয় আপনার কোনো কাজে আসবো না। যেটা কাজে আসবো সেইটা কই শোনেন। আপনার কাছে যে ফাইলটা আছে ওইটা দিয়ে দেন। খেয়া ভুরু কুচকায়। সামনে উপস্থিত 3জন যে মাস্তান ধনে তার কথা বার্তাতে বুঝে গেছে সে। এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই, নিশ্চিত। কিসের ফাইল? দেখেন ম্যাডাম, নাটক কইরেন না। কিসের ফাইল সেইটা আপনি ভালো কইরাই জানেন। ভালোই দিয়া দেন কইতাছি। খের কপালের শিরা দৃশ্যমান হয়ে ওঠে। বিরক্তিকর সুর টেনে বলে, অপ্রয়োজনীয় কথা বলবেন না দয়া করে। আমার হাতে কোনো ফাইল আছে, দেখতে পাচ্ছেন নাকি অন্ধ? গলার জোর কমান। আপনার ব্যাগে আছে, ব্যাগ দেখান। অদ্ভুত তো, আমি কেন আমার ব্যাগ আপনাকে দেখাবো? আমরা কোইলটাই না নিয়া ছাড়ুম, দিয়া দেন কইতাছি। বস আসলে কোইল জানে মাইরা দিব। বস কে আপনার? এ মহিলা তো ব্যাপক ত্যাগরা। শোরুমের ম্যানেজার এগিয়ে আসে উচ্চবাক্য কথা শুনে, সঙ্গে সেলসম্যানরাও। ম্যানেজার তৌফিক খেয়ার দিকে তাকিয়ে বলে, সে পুলিশকে কল করতেছে। পুলিশের কথা উচ্চারণ করতেই গালকাটা লোকটা তেড়ে এসে ম্যানেজারের গলা চিপে ধরে, এক কোপে গলা নামাইয়া দিমু। বেশি বাড়াবাড়ি করলে পুলিশ আমাগো আব্বা হয় বুঝোস। খেয়ার মেজাজ ক্রুদ্ধ হয়ে ওঠে, শক্ত গলায় বলে, ছাড়ুন বলছি ওনাকে, ছাড়ুন। আমার সঙ্গে আপনাদের দরকার, ওনার সঙ্গে নয়। ম্যানেজার তৌফিকের গলা ছেড়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় লোকটি। অতঃপর খেয়ার সামনে এসে গর্জন তুলে বলে, বেশি চালাকি করলে উপরে পাঠাইয়া দিমু ডাইরেক্ট। তাড়াতাড়ি ফাইল বাইর কর। খেয়ার মস্তিষ্কে হিসাব কষে বুঝতে পারে এখন সে যতই নানা করবে এরা কোনোভাবেই বিশ্বাস করবে না, বরং ব্যাগ থেকে গায়ে পর্যন্ত হাত দিবে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে সময় নিবে না। ফাইল আমার বাসায়। লোকটা খেয়াকে আপাতমস্তক চোখ বুলিয়ে বাম পাশে দাঁড়ানো ব্যক্তি হতে ফোনটা হাতে নেয়। তোরা 2টা সিকিউরিটি গার্ডে সরাইয়া দে। সঙ্গেকার 2জন লোক চলে যেতেই কোকড়ানো চুলের গলা কাটা লোকটা কোনো এক ব্যক্তিকে কল লাগায় পিছন ঘুরে বলে, খেয়া সুযোগের সদ্ব্যবহার করতে 1 সেকেন্ড সময় ব্যয় করে না। লোকটা পেছন দিকে ঘুরে কথা বলার মুহূর্তে সে দ্রুত বের হয়ে যায় শোরুম হতে। মানুষজনের ভিড়ে ক্রমে ক্রমে হাঁটার গতি পরিবর্তন করে সেকেন্ড ফ্লোর হতে গ্রাউন্ড ফ্লোরে নেমে আসে। এ সময় মিসেস সালমাকে ফোন করার একটু সময় মিললেও সে করে না। 1 মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। গ্রাউন্ড ফ্লোর হতে আউটসাইডে পা রাখা মুহূর্তে পিছন হতে গর্জিত সুর ভেসে আসে, ওই যে ধর বেটিরে।
কেয়া হাঁটার গতির সঙ্গে তাল মেলাতে না পেরে এক পর্যায়ে দৌড়ানো শুরু করে। পিছনে তাকে ধাওয়া করছে সেই তিনজন। পার্কিং লটে দাঁড় করানো একাধিক গাড়ির মাঝে নিজেদের গাড়িটা খুঁজে পেতে বেগ পোয়াতে হয় না তাকে খুব একটা। তৎক্ষণাৎ গাড়ির দরজা খুলে ভিতরে প্রবেশ করে সে লক করে দেয়। গাড়ি স্টার্ট করে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মূল রাস্তার উপরে উঠে যায়। কিন্তু পিছনে ধাওয়া করা হিংস্রগুলোর গাড়িতে বসে থাকা তথাকথিত বস যেন আগে হতেই প্রস্তুত ছিল। সে তিনজনকে কোনোভাবে গাড়িতে তুলে সেও একই বেগে ধাওয়া করে। পরন্ত বিকেলে গ্রিন রোডে গাড়ি ছুটছে ঘন্টায় 30 কিলোমিটার। খেয়া জানে না তার গন্তব্য কোথায়। পিছন হতে গাড়িটা হতে দুটো গাড়ি সংযুক্ত হয়েছে এখন। শরীর তার অনবরত ঘামছে, স্টিয়ারিংয়ে নিবদ্ধ হাত কাঁপছে, কিন্তু মনের ভিতরে ভয়ের রেশটা সে অনুভব করতে পারছে না। এখন যদি তাদের হাতে আত্মসমর্পণ করে কিংবা ফাইলের খোঁজ জোরপূর্বকভাবে আদায় করে নেয় তার হতে, তাহলে মেজর সাহেব সঙ্গে ক্যাপ্টেন সাজিদের সকল শ্রম বৃথা হয়ে যাবে। জীবন বিসর্জন দিয়ে প্রমাণ সংগ্রহ ভিত্তিহীন হয়ে যাবে। খেয়া নিজের ভিতরে শক্তি আনে, কোনোভাবেই সে ধরা দিবে না। অস্বাভাবিক গতিতে 17 মিনিটের মাথায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতেই খেয়া ক্লান্ত হয়ে আসে। এত উচ্চ গতিতে গাড়ির ভারসাম্য নিয়ন্ত্রণ করা তার জন্য দুর্ভেদ্য হয়ে ওঠে। তার গাড়ি হতে মাত্র কয়েক হাত দূরে দুটো গাড়ি দুপাশে জায়গা দখল করে আছে, আর একটু হলেই যেন ধরে ফেলবে। ছোটবেলা হতে গাড়ি চালানোর শখটা জীবনে এক পর্যায়ে এসে যে জীবন বাঁচানোর কাজে দেবে কে জানতো। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিস্তর জায়গা পেয়ে খেয়া স্পিড বাড়িয়ে নেয় 80 কিলোমিটার ঘন্টার কাছাকাছি। ঘমর্ত মুখে পিছন ফিরে এক পলক চাই, আগের চেয়ে একটু ব্যবধান বেড়েছে। এক হাতে স্টিয়ারিংয়ে রেখে সে ব্যাগ হতে ফোনটা বের করে মাহাদীপকে কল করে সরাসরি, কিন্তু ফোন তার সুইচ অফ। এই অশান্ত গোধূলি লগ্নে খেয়ার বারে বারে ফোন কল পৌঁছায় না মাহাদীপের কাছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে বসে আছে ধ্রুব। পরনে তার ইউনিফর্ম। ফ্লাইট ক্যাবখানা শোভা পাচ্ছে সেন্টার টেবিলের উপর। তার পাশে ল্যাপটপে দ্রুত কার্যে ব্যস্ত সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট মাহবুব ইসলাম। 1.5 ঘন্টা যাবৎ চলাকালীন এক কঠিন কাজ সমাধানের পথে এসেছে প্রায়। দুবের চোখ স্থির, মুখরেখা শক্ত। যা দেখছে সেটা তার বোধগম্য হতে অসুবিধা হচ্ছে বেশ কঠিন। সেই মুহূর্তে কাছের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে মাহাদীপ। পরনে তার অফিসিয়াল ড্রেস আপ, হোয়াইট শার্টের উপর ব্ল্যাক স্যুট, সঙ্গে ব্ল্যাক প্যান্ট। মাহাদীপ প্রবেশ করার সঙ্গে সঙ্গে ধ্রুব উঠে দাঁড়ায়, অবিশ্বাস্য কণ্ঠে বলে, ইউ আর রাইট মহাদীপ, ইন্টারসেপশন ইস্যু। মাহাদীপ মাহবুব ইসলামের দিকে তাকায়, ধারালো স্বরে জিজ্ঞেস করে, কোন প্রসেসে করেছে? আপনার ফোনে সফটওয়্যার ইনস্টল করে রেখেছিল কেউ গোপনে, যেটার মাধ্যমে আপনি 25 ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত যা কথা বলেছেন, মেসেজ শেয়ার করেছেন, সেসব সম্পর্কে আক্রমণকারী অবগত ছিল। বাট তারপর হয়তো আপনি ফ্যাক্টরি রিসেট করে ফেলেন, যার কারণে আর। ধ্রুব অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায় মাহাদীপের দিকে, কণ্ঠ পুরো করে বলে, তোর ফোনে? আমার ফোন নয়, সাজিদের ফোনে। অবশ্য যে করেছে সেও হয়তো জেনেছে এটা আমার ফোন, বাট আমি ভুল করেছি একটা জায়গায়। সাজিদের ফোন ব্যবহার করে ফাইলের কথা বলেছি তোর সাথে, দ্যাটস ওয়াই সেদিন মিস্টেক এখানেই হয়েছে তাহলে। মাহাদীপ পকেট হতে নিজের ফোনটা বের করে মাহবুবের হাতে স্থানান্তর করে বলে, এটার সেটিংসটা চেক করুন, ম্যালওয়্যার কিংবা স্পাইওয়্যার। মাহবুব সাহেব মাহাদীপের ফোনটা নিয়ে অন করে 3 মিনিটের মতো সময় ব্যয় করে বলে, মেজর মাহাদীপ প্লিজ কাম হিয়ার। মাহাদীপ ধ্রুব একই সঙ্গে বসা ছেড়ে উঠে মাহবুবের দুপাশে গিয়ে দাঁড়ায়। লোক ক্যাপ্টেন সাজিদের ফোনে যে ব্যক্তি সকল সেটআপ পরিবর্তন করে সফটওয়্যার প্রবেশ করেছিল, তার আইডেন্টিটির সঙ্গে এটা মিলে গিয়েছে। রাইট নাও এই মুখোশধারী জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে লোকেশন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শো করেছে। আপনার ফোনে রিসেন্ট কল আসা এই নাম্বারটির লোকেশন তার হতে মাত্র 13 মিটার দূরত্বে অবস্থান করেছে। মাহাদীপের চক্ষু 1 সেকেন্ডের মাঝে হিংস্রতা নেই জ্বলে ওঠে। মুখোপয় শান্ত কিন্তু ধাতু নেই ঠান্ডা স্বরে বলে, ধ্রুব বাকি কাজ কমপ্লিট কর, আমি আসছি। এয়ারপোর্টের পার্কিং এরিয়ার কাছাকাছি যেতে মাহাদীপ খেয়ার লাইভ লোকেশনে চোখ বুলিয়ে নেয়। এখান হতে তার দূরত্ব বর্তমানে 12.4 কিলোমিটারের মতো। সময় লাগবে না খুব একটা। গাড়ি দরজা খুলে নিজ ব্ল্যাক স্যুটটা ছুঁড়ে ফেলে দিয়ে ড্রাইভিং সিটে বসে সে। হাতের শার্ট ফোল্ড করতে দৃশ্যমান হয়ে ওঠে তার পেশিবহুল হাতের রেখা, কোমরে ভাঁজি রাখা পিস্তল, এক্সট্রা ম্যাগাজিন সে গাড়ির সামনের পাটে বের করে রেখে দেয়। মুখের পেশির এক অংশ টান টান করে গাড়ি স্টার্ট করে।
একটানি স্পিডের কাঁটা তোলে 90 কিলোমিটারের ঘরে। ঝড়ের গতিতে গাড়ি ছুটছে। মাহাদীপের পাঠানো ক্ষুদ্র SMS-এ 1 মিনিটের মাথায় ক্যান্টনমেন্টের জিওসি হতে ফোন আসতেই রিসিভ করে সে। কঠোর মুখরেখায় জিওসি স্টাফ ক্যাপ্টেনকে নির্দেশ দেয়, আমার লোকেশন ফলো করে ব্যাকআপ পাঠাও ফাস্ট। ড্যাশবোর্ডে শো করছে ফুয়েল পাম্পের আইকনটি। ফুয়েল একদম লো, ফ্ল্যাশিং করছে বারবার। খেয়ার ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে এসেছে, হাতের তালু লাল টকটকে, চোখ হতে টপ টপ করে ঝরছে অশ্রু। অসহ্য লাগছে সব কিছু, আর পারছে না। এর মধ্যেই দুবার পিছন হতে গাড়ি তার গাড়িতে ধাক্কা মেরেছে। শক্ত হাতে ব্যালেন্স করেছিল বিধায় অনিয়ন্ত্রিত হয়ে ওঠেনি। এলিভেটেড এক্সপ্রেস পার হয়ে খেয়া পূর্বাঞ্চলে প্রবেশ করে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে। এখানেই থামবে নাকি ফুয়েল নিঃশেষ অবধি সামনে এগোবে। নিজের সঙ্গে মনস্তান্ত্রিক যুদ্ধে সে পাগল হয়ে ওঠে। জিন্দা পার্ক নামে কিছু একটা চোখে পড়তেই সে গাড়ি থামিয়ে ফেলে। তড়িঘড়ি করে নেমে দৌড়ে চলে যায় পার্কের ভিতরে। পিছন হতে দুটি গাড়ির মধ্যে একটা একই সঙ্গে থেমে যায়, কিন্তু তার পরের গাড়িটাতে মাহাদীপের গাড়ি এসে ভয়ানকভাবে ধাক্কা দিতে আংশিক নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। পিচঢালা রাস্তার ঘর্ষণে কয়েক মিটার দূরত্বে ছিটকে যায় গাড়িটি। সন্ধ্যা নামার লগ্ন। খেয়ার পায়ের গতি কমে আসতেই তার কাঁধে আসতে পড়ে এক শক্তিশালী থাবা, যে থাবা তার শরীরের শক্তিকে নিঃশেষ করে দেয়। জামার এক অংশ ছিঁড়ে যেতে পিছন হতে কেউ তার গায়ে ওড়না টেনে ধরে। খেয়ার সামনে হতে ওড়না চলে যায় সামনের পিছনে কোনো এক পশুর হাতে। নিজেকে শেষ বিন্দুতে প্রতিস্থাপন করার আগে আরও একবার সে দৌড়ের গতি বাড়ে, কিন্তু বেশি দূর আর অতিক্রম করতে হয় না। এর আগে দেখা পায় তার অস্তমিত জীবনে ফের সূর্যের দেখা, তার মেজর সাহেবের দেখা। খেয়াল ঘোলাটে চোখে লৌহ মানবটার ভিতরে ঢুকে যায় এক লগ্নে। আকাশ ভাঙ্গা কান্নায় সে নিজেকে লুকিয়ে নেয় তার পুরুষের মাঝে। মাহাদীপের আগমনে পিছন হতে আসা 4 জন দৌড়ের গতি থামিয়ে ফেলে। হাতের হকিস্টিক সঙ্গে ধারালো রামদা উঁচিয়ে আগাতে মাহাদীপ কোমর হতে পিস্তল বের করে নির্মেদ স্বরে বলে, ইটস অটোমেটিক, 1 সেকেন্ডে 15টা বের হবে। সন্ধ্যার অন্তিমকাল নামে জ্বলে ওঠে পার্কের লাইট। ব্যাকআপ টিম মাহাদীপের লোকেশন ফলো করে এসে হাজির হয়। 6 জন মিলিটারি পুলিশের টিম ঘেরাও করে ফেলে পার্কের চারপাশটা। মিলিটারি পুলিশ সদ্য মিস আনিকা খেয়ার দিকে অগ্রসর হয়। মাহাদীপ খেয়াকে আনিকার হাতে তুলে দিয়ে বলে, 10 মিনিট লাগবে, আমি আসছি। খেয়া অশ্রুমাখা দৃষ্টিতে কঠিন মানবটাকে দেখে, যার চেহারায় স্প্রলিংয়ের ন্যায় জ্বলছে। খেয়ার কান্না মাহাদীপের মনকে গলাতে পারে না। মিস আনিকাকে নির্দেশ দিতে সে খেয়াকে জোরপূর্বকভাবে সরিয়ে নিয়ে যায় সেখান হতে। মাহাদীপ নিজের প্যান্টের বেল্ট খুলতে খুলতে পার্কের ভিতরে জঙ্গলটাতে প্রবেশ করে। বাম হাতে তার ছোট্ট খুঁড়ে নেয় ধারালো অস্ত্র। রক্তলাল চোখে সে নির্বিকারভাবে হেঁটে পৌঁছায় 4 জনের কাছে। ফেব্রুয়ারির শেষ সময়ের কুয়াশার চাদর ধরনী ভিজিয়ে তুলেছে আকাশ ভারী, চারিদিকে শুনশান নীরবতা। জঙ্গলের ভিতর হতে ভেসে আসে কঠিন গুঙ্গানি, যেন মনে হচ্ছে কেউ অন্তিম পথে যাত্রী হিসাবে বিদায় নিচ্ছে। পাশ হতে কোনো একজন মিলিটারি পুলিশ সদস্য শান্ত কণ্ঠের ক্রমাগত বলে যাচ্ছে, প্লিজ স্যার, প্লিজ এবার থামুন, আমরা বাকিটা দেখছি। শ্বাসরুদ্ধকর সময় স্থির হয়ে আছে সব কিছু, কিন্তু এরই মাঝে হঠাৎই ঝড়ের গতি বাড়ে। ভেসে আসে কারোর ব্যস্ত কণ্ঠ, স্যার, ম্যাম সেন্সলেস হয়ে গিয়েছে, কন্ডিশন ভীষণ বাজে, রক্তক্ষরণ হচ্ছে। এভার কেয়ার হসপিটালের দূরত্ব প্রায় 15 থেকে 16 কিলোমিটার। মাহাদীপের গাড়ির উচ্চ গতি মধ্যবর্তী 23 মিনিটের ব্যবধানে কমিয়ে এনেছে 11 মিনিটে। কেয়াকে স্ট্রেচারে করে হসপিটালে প্রবেশকালে একজন ইন্টার্ন ডাক্তার এবং একজন নার্স এগিয়ে আসে তাৎক্ষণিক। পেশেন্টের মুখবই ফ্যাকাশের সঙ্গে অনিয়ন্ত্রিত ব্লাডিং, ঝুঁকিপূর্ণ অবস্থা। পেরিনাটোলিস্ট রোহিত রেজা পেশেন্টের অবস্থা দেখে জরুরি ভিত্তিতে আইসিইউতে নেওয়ার নির্দেশ দেন। দ্রুত গতিতে ছুটে আসে আরও 2 জন নার্স। চোখের পলকে খেয়াকে নিয়ে যাওয়া হয় কাছে আরবিত নিবিড় পরিচর্যা কেন্দ্রে। মাহাদীপের সাদা শার্টে রক্তের আবছায়া, যেটা তার অর্ধাঙ্গিনীর করুণতার ছাপ, কিন্তু তার 2 হাতের তালুতে এবং উপরিপৃষ্ঠে যে রক্তলাল বেশ ধারণ করে আছে তা কিছু পশুরূপী মানুষের প্রাণ নেওয়ার পূর্বে মুহূর্তের চিহ্ন। প্রকৃতভাবে প্রাণ সে নেয়নি, দেখিয়েছে নিজের নির্দয়তার সবচেয়ে কঠিন রূপ। তৈরি করে দিয়েছে বিষণ্ণের জীবন, বেঁচে থেকে মরে যাওয়ার স্বাদের স্থায়ী ব্যবস্থা।
কাল বৈশাখীর তুমুল ঝড়ে কিন্তু সব গাছ ভেঙে পড়ে না। হাজার প্রতিকূলতাকে তুড়ি মেরে কিছু গাছ নিজেকে জিইয়ে রাখে শক্ত শিকড়ের আবরণে। আমরা ভাবি ঝড় মানেই ভেঙে পড়া, আর বিপদ মানেই আত্মসমর্পণ। আদতে সবে কি তাই মানে? মাহাদীপ মানে না। মাহাদীপের পেশাদার জীবন তা মানে না। তার শিকড় হয়তো ভূমিতে এমনভাবে আবদ্ধ যেটা ঝড় পর্যন্ত কাবু করতে পারে না। চোখে মুখে নেই তার কোনো আতঙ্কের ছায়া, না কোনো ভয় ভীতি। দুটো ধারালো চোখ দৃঢ় প্রতীক্ষায় জলজল করছে শুধু। স্বল্প ভাষায় ফোনের ওপর পাশের ব্যক্তির সঙ্গে কথা শেষ করে। আরশাদ, 5-6 জন পজিটিভ ডোনার লাগবে আমার। আই হোপ 10 মিনিটে পেয়ে যাব।